নিচে দেওয়া হচ্ছে। এমন যদি আর ভিডিওটা প্রথম দেখছো, এটা আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলে যাও, যাতে আমার এই যে আমি বলছি 17-18 বছর এই লাইনে আছি অ্যাস্ট্রোলজার তান্ত্রিক হিসেবে। এখন এই মুহূর্তে আমার বয়স হলো 55, 2024 ডিসেম্বরে। তো আমার পুরনো ভিডিওগুলো আমি দেখিয়েছিলাম, লাল শাড়ি পরা রয়েছে, হলুদ শাড়ি পরা রয়েছে, কাস্টমারদের সাথে মিটিং রয়েছে, ভিডিওস রয়েছে। তো পরবর্তীকালে আমার মনে হলো যে তান্ত্রিক হিসেবে আমার এগুলো শো করার তো দরকার নেই। এই রুদ্রাক্ষমালা, ক্রিস্টাল মালা, এগুলো তো আমার নিজের কাজের জন্য, এগুলো তো নিজস্ব। আমার বলার দরকার কি আছে, মানে শো করার কি আছে? তখন থেকে আমি টোটাল গেট আপটা চেঞ্জ করে ফেলতে শুরু করলাম। এছাড়াও আর একটা ব্যাপার আছে, শাড়িটা তো 12 হাত শাড়ি, তো নিজের জামা কাপড় আমি নিজেই ধুই, তো ওটা খুব প্রবলেমেটিক হয়ে যায়। তার চাইতে বর্তমান ড্রেসগুলো যথেষ্ট সোবার ড্রেস পাওয়া যায়, তো আমি সেগুলো ইউজ করি। তো তাতে আমার আমি মানে আমার জ্যোতিষিত্ব বা তান্ত্রিকত্ব মানে সেটা কিন্তু নষ্ট হয়ে যাচ্ছে না, আমি যা ছিলাম তাই আছি। তো জ্যোতিষী তান্ত্রিক মানে হলো তাদের কিছু সার্টিফিকেট অবশ্যই থাকবে। আমাদের তো গুরু ছিলেন, আছেন, এবং তাদের কাছ থেকে শেখা। আমরা তো পেট থেকে পড়েই জ্যোতিষী তান্ত্রিক হয়ে যায়নি। ধরো কথার কথা বলছি, কেউ বললো আমার বাবা বিশাল জ্যোতিষী ছিল, বিশাল তান্ত্রিক ছিল, তার মানে তো এটা নয় যে আমিও বড় জ্যোতিষী, আমিও বড় তান্ত্রিক। এই বিদ্যেগুলো এগুলো পুরনো এনশিয়েন্ট সাবজেক্ট, তো এগুলো ঘষতে হয়, শিখতে হয়, এগুলো গুরুমুখী বিদ্যা। গুরু যদি বুঝিয়ে না দেয়, ওই পঞ্জিকার গ্রহ নক্ষত্রের পজিশন, পঞ্জিকার ওই তিথি নক্ষত্র বা তন্ত্রের কাজ কিচ্ছু বোঝা যাবে না। এই জন্য জ্যোতিষতন্ত্রকে বলে গুরুমুখী বিদ্যা। হাতের রেখার ব্যাপারটাও তাই। বাজারে চলতি বই যেগুলো থাকে সেগুলো থেকে শিখতে গেলে মিসগাইডেড হবে। যতক্ষণ না কোনো গুরু তোমায় বুঝিয়ে দিচ্ছে পামিস্ট্রিটা কি। ফেস রিডিংটা অবশ্য নিজের বুদ্ধি দিয়ে, অবজারভেশন পাওয়ার দিয়ে অনেকটাই বোঝা যায়, এবং কিছুটা জ্যোতিষের বিদ্যাও লাগে। মানে গ্রহদের পজিশন, কোন নক্ষত্রে সেই গ্রহ রয়েছে এবং সেটা চেহারার ওপর কি প্রভাব ফেলে, মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত, সেগুলো কিন্তু গ্রহ নক্ষত্রের পজিশনগুলো এবং তাদের ক্যারেক্টারগুলো সম্পর্কে যদি দখল থাকে, স্বাভাবিকভাবেই একটা মানুষকে দেখে বিচার করা যায়, যেটাকে ফেস রিডিং বলে। মানে তার গ্রহ নক্ষত্রের পজিশনগুলো কিন্তু একজন জ্যোতিষী বুঝে যাবে, তখন সে জ্যোতিষীর সাথে সাথে ফেস রিডার বলেও গণ্য হবে। তো আজকের সাবজেক্টটা হচ্ছে যে একটু তো খারাপ হতেই হবে। মানে ব্যাপারটা হচ্ছে, দেখো শাস্ত্রে রয়েছে যে তোমার পূজারী বা পুরোহিতরা কোনো সময় খুব বড় লোক হয় না। আর যারা অনেক বড় লোক হয়, মানে মিলিয়নেয়ার হয়, তারা কিন্তু পুরোহিত হবে না, সত্যিকারের পূজারী হবে না। ব্যাপারটা হচ্ছে বৃহস্পতির ব্যাপার। বৃহস্পতি মানে অনেকের ধারণা আছে শুধুই টাকা দেয়, না। বৃহস্পতি মানে হলো সাত্ত্বিকতা। যারা সাত্ত্বিক লোক, ঠান্ডা লোক, তারা কোনোভাবেই মিলিয়নেয়ার হতে নর্মালি পারে না, কারণ তারা তো ব্যবসা হিসেবে তাদের পেশাটাকে দেখছে না। সচ্ছল বলা যেতে পারে, যদি নিজের বিদ্যার উপর দখল থাকে অবশ্যই সচ্ছল হবে, কিন্তু মিলিয়নেয়ার হতে পারবে না। আর যারা মিলিয়নেয়ার হচ্ছে তাদের বৃহস্পতি, এখানে বৃহস্পতি দিচ্ছে সাত্ত্বিকতা পুরোহিতদের, আর ওখানে বৃহস্পতি টাকা যেমন দিচ্ছে, শুধু বৃহস্পতি সেখানে টাকা দেয় না, সেখানে অনেক যে কোনো প্ল্যানেটই টাকা দিতে পারে। স্পেশালি রাহুর একটা ভূমিকা থাকে। রাহু, কারণ শনি সেখানে টাকা দেবে না। খুব বড় 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 ব্যবসায়ী যারা, সেখানে কিন্তু রাহুর ভূমিকা থাকবে, শুক্রর ভূমিকা থাকবে। ব্যবসা জিনিসটাই আলাদা।
তো বৃহস্পতি সেখানে যদি সেকেন্ড হাউসের অ্যাসপেক্টে থাকে বা সেকেন্ড হাউসে থাকে কিছুটা দেবে, কিন্তু তাদের যে মিলিয়ন টাকা যেটা রয়েছে, প্রচুর প্রচুর টাকা রয়েছে, সেটা বৃহস্পতির জন্য কখনো হতে পারে না, শনির জন্য হতে পারে না। সেখানে বুধটা ভালো থাকে, সেখানে শুক্র ভালো থাকে, মানে গেট আপটা ভালো থাকে, সেখানে রাহু টাকা দেয়, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই। অন্য কোনো গ্রহ টাকা দিতে পারে যদি তার সাথে সেকেন্ড হাউস আর 11th হাউসের কানেকশন থেকে থাকে। কর্মের হাউসেরও কানেকশন থাকে, কারণ একজন ব্যবসায়ীর কর্মটা বিশাল ম্যাটার করে। তো আজকের সাবজেক্টটা হচ্ছে একটু খারাপ হতে হয়, মানে হচ্ছে ধরো এভাবে যদি দেখো যে গরু যে দুধ দেয়, গরু কি ইচ্ছে করে সব দুধ দিয়ে দিচ্ছে? সে তো কোনো গরু যখন মা, তো সে তো চাইবে তার বাচ্চারা পেট ভরে সকাল দুপুর বিকেল খাক। সে কি চাইবে যে মানুষ বিয়ে নিয়ে চলে যাক দুধটা? কোনো গাধা সে কি চাইবে যে তাকে যে গাধার মতো খাটানো হচ্ছে, পিঠে বিশাল বিশাল বোঝা চাপিয়ে নিয়ে যাওয়া হচ্ছে, সে স্বেচ্ছায় বলছে যে এসো আমায় আমার পিঠে বোঝা নামিয়ে আমার পেছনে লাথি মারতে মারতে নিয়ে যাও? এই জন্য যে মানুষের বোধ বুদ্ধি কম থাকে তাকে ওই গরু গাধা বলা হয় নর্মালি। আমি বলছি না, নর্মালি বলা হয়, কারণ এই ধরনের প্রাণীরা প্রতিবাদ করতে পারছে না, মানুষের বিরুদ্ধে কিছুই করতে পারছে না। আবার সিংহকে দেখো, বাঘ সিংহ যদি বলো, তারা যখন সামনে আসছে কারোকে কিছু করতে হয় না, তারাই যা করার করে দিয়ে চলে যায়, মানে ক্ষতিই হলো। অথচ সিংহ কিন্তু বনের রাজা বলে আমরা যেটা মনে করি যে সিংহ বনের রাজা। তো জঙ্গলে তো সেরকম ভোট ফোট হয় না যে সত্যি সত্যি গরু গাধা ছাগল হায়না সবাই মিলে, হাতি সবাই মিলে ভোট দিল, ভোট চললো, সেরকম ব্যাপার তো নেই। ওখানে অলিখিত নিয়ম, সিংহ বাঘ এরা গেলে বাকিরা সাইড হয়ে যায় বা জায়গা ছেড়ে দেয়। অথচ তারা কিন্তু সেই দিক থেকে দেখতে গেলে হার্মফুল, তারাও জানোয়ার। তো কিন্তু কোনো মানুষকে যদি গরু গাধা বলো সে অপমানিত বোধ করে, আর বাঘ সিংহ বলে সে গর্বিত বোধ করে। কি অদ্ভুত না? অথচ বাঘ সিংহ বলে যদি কারোকে মানে বলো ও সিংহের মতো, ও বাঘের মতো, সেটাও কিন্তু তাকে জানোয়ারই বলা হলো, তাও অনেক মানুষ গর্বিত বোধ করছে। এবার ব্যাপারটা হচ্ছে যে ছকে যদি কুটিলতা না থাকে, কোনো মানুষ যদি সহজ সরল টাইপের হয়, অর্থাৎ বৃহস্পতির প্রভাবটা বেশি থাকে, বা গ্রহ নক্ষত্রের মধ্যে জটিলতা না থাকে, যেমন ধরো বৃহস্পতি ভালো গ্রহ কিন্তু ও যদি কেতু নক্ষত্রে থাকে, বা কেতু বৃহস্পতির নক্ষত্রে থাকে, বা বৃহস্পতি রাহু নক্ষত্রে, রাহু বৃহস্পতির নক্ষত্রে, তো এই কুটিলতার জায়গাগুলো যদি না থাকে তো তারা স্বাভাবিক জীবনে অনেক কিছু করে উঠতে পারে না। শুনতে খারাপ লাগলেও ওই গরু গাধার মতো ছোট থেকে বড় হয়, নিজস্ব কোনো ইচ্ছা চাহিদা এরা পূরণ করে উঠতে পারে না, নিজেদের স্বপ্নগুলো জলাঞ্জলি দিয়ে পরের জন্য খেটে যায়, নিজেদের লক্ষ্য স্থির করে সেখানে এগোনো সেটাও পেরে ওঠে না। সব কিছু দিতে 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 শেষে নিঃস্ব হয়ে যেটুকু উপার্জন করেছে সেটুকুও ভালো মানুষই করেও ছেলে মেয়ে বাবার কারো নামে লিখে দিয়ে লাথি গুঁতো খেয়ে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়, বা শেষ বয়সে খাবারটাও পায় না, তাদের অন্য কোথাও সে বৃদ্ধাশ্রম হোক বা রাস্তায়ও ফেলে দিয়ে আসা হয়। সেই সম্মানের জায়গাটা তারা পায় না, অর্থাৎ তাদের
তারা ব্যক্তিগত লাইফে মনে হতে পারে আমরা খুব ভালো। এই ভালো মনে করাটা, ভালো সাজাটা তারা তাদের মনের মধ্যে কাজ করতে থাকে, যেহেতু গ্রহ নক্ষত্রের জটিলতাটা নেই যে ওকে খারাপ বলবে, বাবা দরকার নেই, আমি এটা করলে ও খারাপ বলবে, মানে আমি আমার ইচ্ছেটা পূরণ করব, সেটা ওর ভালো নাও লাগতে পারে, এই কথা চিন্তা করে আমি আমার ইচ্ছেটা পূরণ করার দিকে এগোলাম না। এই যে ত্যাগটা, এটা হলো ওই সরলতা, মানে সকল গরু গাধার লাইফ। খুব দুঃখজনক ম্যাটারটা। স্বাভাবিকভাবে ধরো আমার মা বাবার ক্ষেত্রে বা এরকম অনেক মা বাবারাই ছোট থেকে কষ্ট করে বড় হয়, তারপর সন্তানের জন্য নিজেদের উজাড় করে দেয় এবং নিজেরা নিজেদের তিল তিল করে সব যা কিছু আছে ভাবে সন্তান বিদেশে যাবে, এই করবে ওই করবে, তার জন্য রেখে যাচ্ছি, তার ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাচ্ছি, এই করতে করতে নিজেদের খেয়াল রাখে না। আর বাক্সিংয়ের মতো যারা হচ্ছে মানে হার্মফুল, সেটাও কাম্য নয়। তাহলে কি করতে হবে? একটু খারাপ করতে হবে। সব কিছু যদি মানে নিউট্রালভাবে ছকে থাকে, গতানুগতিকভাবে মানে গয়ঙ্গচ্ছভাবে থাকে, কুটিলতা না থাকে, সেটাও কিন্তু মারাত্মক ব্যাপার। সেটা জীবনে হেরে যাওয়ারই নামান্তর। এর চাইতে একটু কুটিল হতে হবে। এটা মাথায়, যেটা আমার লাইফে আমি নিজেও করেছি, যতটা বয়স পর্যন্ত নিজেকে চাপিয়ে রাখা সম্ভব, আমার সাবজেক্ট, আমার প্রফেশন, ততদিন পর্যন্ত আমি চাপিয়ে রেখেছিলাম। কারণ ছোট থেকে ঘর সংসারে কাজ করা, আমার মা বাবার ধারণা ছিল 21 বছরে বিয়ে দিয়ে দেবে, তারপর শ্বশুরবাড়ি পড়াবে না, পড়াবে না। আমাকে কাজ শেখানো হতো, যাতে মানে রীতিমতো ফোর্স করা, পড়াশোনার সময়টা নষ্ট করে, এর জন্য ওটা করো, ওর জন্য ওটা করো, রান্না করো, এই করো সে করো, বিভিন্ন রকম সে কাজ। তারপরও এক্সপেকটেশন যে আমি ফার্স্ট হচ্ছি না কেন, এই হচ্ছি না কেন, মানে দোষারোপ আর দোষারোপ। আমি বুঝতে পারতাম যে আমি তো এদের সবাইকে চেঞ্জ করতে পারবো না, জোর করে এদের দিয়ে আমাকে ভালোবাসাতে পারবো না। কোথাও একটা পার্থক্য রয়েছে। এবং সময়ের সাথে সাথে আমার বিদ্যে প্রফেশনে যখন ঢুকলাম, মানে সাবজেক্টে ঢুকলাম, তখন বুঝলাম এগুলো গ্রহগত শত্রুতা। একজন আরেকজনকে সহ্য করতে পারছে না, সম্পর্ক যাই হোক। হিংসা আক্রোশের জন্য বেসিক জায়গাটা হচ্ছে হিংসা আর আক্রোশ। হিংসাটা যখন প্রচণ্ড রকম বেড়ে যায়, তখন আক্রোশ চলে আসে, এবং এই জায়গাটা ডাইলিউট করার কোনো রাস্তা নেই। একটাই রাস্তা, আমাকে সরে যেতে হবে যদি আমি নিজের লক্ষ্যে পৌঁছতে চাই। এবং স্বাভাবিকভাবে তখন তারা, সেই মানুষগুলো যখন দেখবে আমাকে এইভাবে হাতের মুঠোয় নিয়ে চিপতে পারছে না, এই ধরনের মানুষরা এমনও হয়, যখন যদি তুমি কেঁদেও ফেলো, তখন বলবে নাটক করছে। তোমাকে যন্ত্রণা পেতে দেখে তারা আনন্দিত বোধ করবে। এখনো অনেক মানুষ আছে, দেখবে কেউ পড়ে গেল, কেউ কষ্ট পাচ্ছে, হেসেই ফেললো, বা রস আস্বাদন করছে, কি কষ্ট দেখে এলাম, একেবারে এই হয়েছে সেই হয়েছে, সে মুখে বলে বলে কোথাও একটা তৃপ্তি পাচ্ছে। এই এতগুলো মানুষকে তুমি চেঞ্জ করতে গিয়ে নিজের লাইফটাকে নষ্ট করে ফেললে। ওই যে সরল হওয়া, লোকে কি বলবে সেটা করবে, নাকি কে কি মনে করলো। আমার যেমন উপায় যতদিন ছিল না, ততদিন পর্যন্ত নিজেকে চাপিয়ে রেখে সেই ডিউটি, সেই রেসপন্সিবিলিটি করে গেছি, এবং তাদের দাবি দেওয়া বেড়েই গেছে। এবং যখন পারছে না আমাকে কন্ট্রোল করতে, তখন এক গাদা কাদা ছুটতে শুরু করেছে। থেমে থাকলে চলবে না। আমি যদি আমাকে ভালোবাসি, আমি অবশ্যই এগোবো, অফকোর্স এগোবো।
যে সম্পর্ক ক্ষতি করছে আমার, যে সম্পর্ক আমায় আঘাত করছে, আমার সেই সম্পর্কের জন্য বিন্দুমাত্র 1%ও টান থাকবে না। কিন্তু ওইখানে থেকে বুঝতে দিলে চলবে না, তাহলে তোমার ওপর অত্যাচারটা বাড়বে তোমার সরলতার সুযোগ নিয়ে। তোমাকে নিজের লক্ষ্য স্থির করে ওখান থেকে বেরোতে হবে, তখনই তুমি পাটা তুলবে ওখান থেকে, ওই সম্পর্কের থেকে। যখন তুমি টোটালি ডিটারমাইন্ড হয়ে যাবে, কনফিডেন্ট হয়ে যাবে, ইয়েস আই ক্যান লিভ অ্যালোন, আমি পারবো, তো ওইটা আমি বললাম একটু খারাপ হতে হয়, কারণ তখন তুমি তাদের চোখে সম্পূর্ণভাবে খারাপ বলে পরিগণিত হবে। কিন্তু মাথায় রাখতে হবে, ভগবান যদি তোমাকে এই সাহায্যটুকু করে দেন যে তুমি ওই অত বাধা ওভারকাম করে একটু খারাপ হয়ে নিজের লক্ষ্যে পৌঁছলে, তার মানে তোমার উপর কোথাও না কোথাও আশীর্বাদ আছে ভগবানের। তো ভগবানের আশীর্বাদ যদি 90% থেকে থাকে তোমার উপর, 10% কাঁদা কে ছুড়লো তোমার দিকে আর কে তোমার নামে খারাপ বললো, কি আসে যায়, ফেলে দেবে এইভাবে ফেলে দেবে, গায়ে মারবে না। কারণ তারা দেখবে হাতের মুঠোর থেকে মুরগি বেরিয়ে গেল, মানে তুমি খারাপ। তখন নিশ্চিন্ত থাকবে তাদের পক্ষে যতটা ডাস্টবিনের ময়লা তোমার দিকে ছোড়া সম্ভব তারা ছুটতেই থাকবে, ওটা নিয়ে ভাবলে চলবে না। একটু খারাপ লাইফে হওয়া দরকার আছে, এই খারাপের কথা বলছি। গরু গাধা এরা যথেষ্ট উপকার করে মানুষের, তারপরও কি তারা সেই সম্মানটা পায় যেটা একটা বাঘ বা একটা সিংহ হেঁটে গেলে পাচ্ছে? পায় না। অর্থাৎ উপকার করেই যাচ্ছ, তুমি টেকেন ফর গ্রান্টেড হয়ে যাবে। সবাই মনে করবে ও তো এগুলো করবেই, ও এগুলো করার জন্যই জন্ম নিয়েছে, পারলে আমাদের পাটাও চেটে দেবে। এই যে মানসিকতা তোমার লাইফে প্রচুর যে কোনো সম্পর্কে আসতে পারে, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন, ভাই বোন, মা বাবা, কেউ বাদ নেই। ঘুরে দাঁড়াতে হবে। যদি তোমার নিজের মধ্যে সত্যি স্ট্যামিনা থাকে, সত্যি কোনো কোয়ালিটি থাকে, সত্যি কোনো চার থাকে যে না আমি এইটাকে প্রফেশন করব এবং এটাতে এই প্রফেশনে গেলে আমার মানসিক শান্তিও পাবো, আমি নিজেকে এস্টাবলিশ করতে পারবো এবং আমি ভালো থাকবো, তো ওই প্রফেশনের লক্ষ্যভেদ করতে চাইলে একটা দিক তো তোমায় ছাড়তেই হবে। নৌকো যেমন গাছের গোড়ায় একটা নৌকো বাঁধা আছে দড়ি দিয়ে, তুমি নৌকোটাকে চালিয়েই যাচ্ছ, কিন্তু এগোতে পারছো না, কারণ দড়িটা যে বাঁধা গাছের সাথে, এই পারে বাঁধা রয়েছে, তো ওই পারে যাবে কি করে যতক্ষণ না দড়িটাকে খুলবে না বা কাটবে। তো ওই পারে যদি তোমার লক্ষ্য থাকে, ডু ইট। তাই একটু খারাপ হতে হয়। যদি সবকিছুই গ্রহ নক্ষত্রে পয়সা নিউট্রাল থেকে থাকে, একটু খারাপ হও, ভাবো, নিজের সম্পর্কে ভাবো। সবাই ভালো থেকো। গড ব্লেস এন্ড টেক কেয়ার।